হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব যে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সে তোমাদের যে প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ, এখান থেকে আমি স্বাধীনতা সম্পর্কে পড়াচ্ছিলাম। ঠিক আছে, আজকে আলোচনা করব যে এই স্বাধীনতা এবং যে আইন আছে তার মধ্যে সম্পর্ক আজকে আলোচনা করব। ঠিক আছে, এই কোশ্চেনটি তোমাদের 6 বা 4 মার্কসের আসতে পারে। ঠিক আছে, যে স্বাধীনতা এবং আইন এর সম্পর্ক আলোচনা করো, অর্থাৎ রিলেশনস বিটুইন ল অ্যান্ড লিবার্টি। ঠিক আছে, এর দুয়ের মধ্যে সম্পর্ক কিন্তু আসতে পারে পরীক্ষায়। তাহলে বোঝা যাক যে আইন ও স্বাধীনতার সম্পর্কটা কিরকম। যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে পরস্পর বিরোধী মতের উপস্থিতি। তাহলে আগে তোমাদের বুঝতে হবে যে আইন কি। আইন হচ্ছে রাষ্ট্র দ্বারা সৃষ্ট এমন কিছু নিয়ম কানুন যেগুলো আমরা মেনে চলি, তাই তো, আর যেটা আমাদের বাহ্যিক আর কি আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। আর স্বাধীনতা হচ্ছে রাষ্ট্র আইনের মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করে যেই পরিবেশের মধ্যে আমরা আমাদের সম্পূর্ণ আত্মবিকাশ করতে পারি, সেইটাই হচ্ছে স্বাধীনতা। তাহলে এর মধ্যে সম্পর্কের মধ্যে প্রথম হচ্ছে যে পরস্পর বিরোধী মতের উপস্থিতি। তাহলে এখানে পরস্পর বিরোধী মত দেখা যায় যে এখানে দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম তোমাদের জানতে হবে। একজন হচ্ছে জন স্টুয়ার্ট মিল, আরেকজন হচ্ছে জেমস মিল। এই দুজনের মতে, ঠিক আছে, এই দুজন রাষ্ট্রবিজ্ঞানী এবং আরো কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী আছে, এই রাষ্ট্রবিজ্ঞানীদের মতে যে আইন এবং যে স্বাধীনতা আছে এরা নাকি পরস্পরের বিরোধী। কেন বিরোধী? যে আইন কি করে, যে আইন এদের মতে, যে জন স্টুয়ার্ট মিল এবং জেমস মিল এই রাষ্ট্রবিজ্ঞানীদের মতে আইন স্বাধীনতার যে ক্ষেত্রকে, সে ক্ষেত্রকে সংকুচিত করে। তার মানে এখানে জন স্টুয়ার্ট মিল এবং জেমস মিল এটা বোঝাতে চাচ্ছে রাষ্ট্র আইনের মাধ্যমে আমাদের যে স্বাধীনতা সেটাকে সংকুচিত করতে পারে। এর জন্য এই জন স্টুয়ার্ট মিল এবং জেমস মিল বলেছেন যে আইন এবং স্বাধীনতা পরস্পরের বিরোধী। ঠিক আছে, কিন্তু আরো কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী আছে যারা বলেন, 1 নম্বর হচ্ছে বার্কার, আরেকজন হচ্ছে ল্যাস্কি। ঠিক আছে, এই বার্কার এবং ল্যাস্কি এই দুজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে না, স্বাধীনতা এবং আইন পরস্পরের বিরোধী না, এরা হচ্ছে পরস্পরের পরিপূরক। ঠিক আছে, তাহলে এরা, এই যে রাষ্ট্রবিজ্ঞানীরা জন স্টুয়ার্ট মিল এবং জেমস মিল, এরা বলেছেন যে না, যে আইন স্বাধীনতার ক্ষেত্রকে সংকুচিত করে। কিন্তু বার্কার এবং ল্যাস্কি বলেছেন না, আইন কি করে, যে আইন আর স্বাধীনতা পরস্পরের পরিপূরক, আইনের মাধ্যমেই আমাদের স্বাধীনতাকে রক্ষা করা হয়। ঠিক আছে, তাহলে দুজন কিন্তু এই বিরোধী মতের উপস্থিতি আছে। তাহলে এই পয়েন্টটা বোঝা গেল যে পরস্পর বিরোধী মতের উপস্থিতি, যে কিছু রাষ্ট্রবিজ্ঞানী আছে যাদের মতে আইন এবং স্বাধীনতা পরস্পরের বিরোধী, কারণ আইন কি করে, যে রাষ্ট্র আইনের মাধ্যমে আমাদের স্বাধীনতাকে সংকুচিত করে দেয়। ঠিক আছে, আর কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী আছে যেমন বার্কার আর ল্যাস্কি, তাদের মতে যে না, আইন এবং স্বাধীনতা পরস্পরের পরিপূরক, অর্থাৎ আইনের মাধ্যমেই আমাদের স্বাধীনতা রক্ষিত হয়। ঠিক আছে, সংরক্ষিত করা হয়। তারপরে যে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আইন হলো স্বাধীনতার শর্ত। ঠিক আছে, মানে ল ইজ দ্য কন্ডিশন অফ লিবার্টি, যে আইনের জন্যই আমরা কি পাই, যে আমরা স্বাধীনতা উপভোগ করতে পাই। রাষ্ট্র কি প্রয়োগ করে, যে রাষ্ট্র আইন প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ আইন তৈরির মাধ্যমে আমাদের স্বাধীনতাকে সংরক্ষিত রাখে। আর সেই স্বাধীনতার মাধ্যমেই আমরা কি করি, যে আমাদের ব্যক্তিত্ব বিকাশ, সমাজের মানুষেরা বা রাষ্ট্রের মানুষেরা তাদের ব্যক্তিত্ব বিকাশ করতে পারে। একটা মানুষ যদি স্বাধীন না হয়, পরাধীন তাকে যদি কেউ নিয়ন্ত্রণ করে, তাহলে সে কি তার সম্পূর্ণ আত্মবিকাশ করতে পারবে না। তার জন্য রাষ্ট্র কি করবে, রাষ্ট্র আইনের মাধ্যমে, ঠিক আছে, রাষ্ট্র আইনের মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেই পরিবেশের মধ্যে প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে তার আত্মবিকাশ করতে পারবে। তাহলে এটাই বলছে যে আইন হলো স্বাধীনতার শর্ত। আইনের মাধ্যমেই রাষ্ট্র কি করে থাকে, যে আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করে থাকে। তারপরে হচ্ছে 3 নম্বর, যে নিয়ন্ত্রণহীন স্বাধীনতা স্বেচ্ছাচারের নামান্তর। নিয়ন্ত্রণহীন, যেই রাষ্ট্রের মধ্যে বা যেই সমাজের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই, যে যার খুশি তাই করছে, ঠিক আছে, এর দ্বারা কি হবে, যে অবাধ স্বাধীনতা মানুষ ভোগ করছে। তাহলে এই অবাধ স্বাধীনতা কি ভালো? একদমই ভালো না। এটাই বলছে যে নিয়ন্ত্রণহীন স্বাধীনতা স্বেচ্ছাচারের নামান্তর। স্বেচ্ছাচার অর্থাৎ একজন ব্যক্তি তার যা খুশি সেটাই করছে, তাহলে কি হবে,
সে অন্যজনের স্বাধীনতায় কিন্তু কি করবে, যে হস্তক্ষেপ করবে, তার দ্বারা অন্যের স্বাধীনতা খর্ব হবে। তাহলে এর জন্যই বলছে নিয়ন্ত্রণহীন, অর্থাৎ নিয়ন্ত্রণ ছাড়া স্বাধীনতা কিন্তু স্বেচ্ছাচারের নামান্তর, অর্থাৎ কোনো ব্যক্তি যা খুশি তাই করবে, অন্যজনের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। এর জন্য কি হওয়া উচিত, যে নিয়ন্ত্রণ থাকা উচিত। আর সেই নিয়ন্ত্রণটা কিভাবে করা হবে, রাষ্ট্র আইনের মাধ্যমে আমাদের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, রাষ্ট্রের আমাদের আত্মবিকাশের জন্য যতটুকু স্বাধীনতা দেওয়া প্রয়োজন, রাষ্ট্র আইনের মাধ্যমে ততটুকুই স্বাধীনতা আমাদের দেবে। ঠিক আছে, এমন না যে রাষ্ট্র কোনো আইনের মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণই করবে না, অর্থাৎ নিয়ন্ত্রণহীন এমন একটা স্বাধীনতা দেবে যার দ্বারা মানুষ যা খুশি তাই করবে, সেটা কিন্তু ঠিক না। তাহলে সেটা স্বেচ্ছাচার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই বলছে। তারপরে 4 নম্বর হচ্ছে আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। তাহলে এখানে আইন এবং স্বাধীনতা পরস্পরের পরিপূরক, এটার মানে কি, যে আইন এবং স্বাধীনতা পরস্পরের বিরোধী নয়, অর্থাৎ আইন প্রয়োগের মাধ্যমে স্বাধীনতাকে সংকুচিত করা হয়, স্বাধীনতার ক্ষেত্রকে সংকুচিত করা হয়, এটা কিন্তু না। ঠিক আছে, আইনের মাধ্যমে আমাদের যে স্বাধীনতা সেটাকে প্রসারিত করা হয়। ঠিক আছে, যে যদি আইন আমাদের ভারতে ধরো আমাদের দেশের মধ্যে যে যা খুশি তাই করছে, এর দ্বারা কি হবে, একে অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, তার দ্বারা কেউই কিন্তু ঠিক মতো স্বাধীনতা ভোগ করতে পারবে না। তাহলে এর জন্যই বলা হয়েছে যে আইন কিন্তু স্বাধীনতার ক্ষেত্রকে সংকুচিত করে না। আইনের দ্বারা কি হয়, যে সবাই স্বাধীনতা ভোগ করতে পারে, একটা নিয়ন্ত্রণ তো থাকে। এমন না যে যা খুশি তাই করছে, একজন অন্যজনের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। তাহলে আইন থাকলে তো সেটা করা যাবে না। রাষ্ট্র আইনের মাধ্যমে একটা গণ্ডি বেঁধে দেবে যে এর এত বাইরে অবাধ স্বাধীনতা ভোগ করা যাবে না। তাহলে এর দ্বারা কি হবে, যে রাষ্ট্র আইনের মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশের মধ্যে প্রত্যেক মানুষ সমাজের তার আত্মবিকাশ করতে পারবে। তাহলে এর জন্যই বলা হয়েছে যে আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক, পরস্পরের বিরোধী নয়। আইনের মাধ্যমে স্বাধীনতার ক্ষেত্রকে সংকুচিত করা হয় না, স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করা হয়। বোঝা গেল। তারপরে দেখো যে 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আইন ও স্বাধীনতার সম্পর্ক রাষ্ট্রের প্রকৃতির ওপর নির্ভরশীল। দেখো যে আইন এবং স্বাধীনতার সম্পর্ক কিরকম হবে সেটা কার উপর নির্ভর করে, সেটা রাষ্ট্রের প্রকৃতির উপর নির্ভর করে। এখন কোনো একটা রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র না কোনো একটা রাষ্ট্র সেটা একনায়কতন্ত্র রাষ্ট্র, তার উপর নির্ভর করে যে সেখানে আইন এবং স্বাধীনতার সম্পর্ক কিরকম হবে। যেমন আমাদের দেশ হচ্ছে ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে কিন্তু আইনের প্রাধান্য আছে। আমাদের দেশে জনগণের স্বাধীনতাকে রক্ষা করার জন্য রাষ্ট্র আইন প্রণয়ন করে। তাহলে একটা গণতান্ত্রিক দেশের মধ্যে রাষ্ট্র যেভাবে আইন প্রণয়নের মাধ্যমে জনগণের স্বাধীনতা রক্ষা করে, সেটা কিন্তু একনায়কতান্ত্রিক রাষ্ট্রে অর্থাৎ স্বৈরাচারী রাষ্ট্রে কিন্তু সেটা সম্ভব নয়। স্বৈরাচারী রাষ্ট্র অর্থাৎ যে রাষ্ট্রে সরকার যা খুশি তাই করবে, জনগণের স্বার্থে না, কিছু মুষ্টিমেয় কিছু লোকের স্বার্থে কিন্তু তারা কি করবে, যে আইন প্রণয়ন করবে। তাহলে সেটা কিন্তু ঠিক না। তাহলে এটাই বলছে যে আইন এবং স্বাধীনতার সম্পর্ক কিরকম হবে সেটা রাষ্ট্রের প্রকৃতির উপর নির্ভর করবে। সেটা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে তো ভালো, তাহলে জনগণের স্বাধীনতা রক্ষা করবে সেই রাষ্ট্র যে আইন প্রণয়ন করবে। আর যদি সেটা স্বৈরাচারী রাষ্ট্র হয় তাহলে কিন্তু সেই রাষ্ট্র জনগণের জন্য না, কিছু মুষ্টিমেয় কিছু লোকের জন্য কিন্তু তারা আইন প্রণয়ন করবে, অর্থাৎ তাদের স্বাধীনতা রক্ষা করবে, আর বাকি জনগণের কথা তারা ভাববে না। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আইন ও স্বাধীনতার সম্পর্ক। তাহলে এটা তোমাদের 6 মার্কস বা 4 মার্কসের কিন্তু আসতে পারে, এটা মনে রাখবে। আর তারপরের ক্লাসে আলোচনা করব সাম্য সম্পর্কে। ঠিক আছে, ইকুয়ালিটি। তাহলে আইন সম্পর্কে তোমাদের পড়ানো শেষ, স্বাধীনতা সম্পর্কেও তোমাদের পড়ানো শেষ। তারপরের দিন তাহলে সাম্য অর্থাৎ ইকুয়ালিটি এর সম্পর্কে ক্লাস আসবে। ঠিক আছে, আর তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো। আর যারা চ্যানেলে নতুন তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।